সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি পরিমাপ থেকে ধরে পরিমাপটা কয়েকদিন পড়াবো। পরিমাপের জন্য যে বিষয়গুলো প্রাথমিক আলোচনা, আজকের ক্লাসটা হবে মূলত প্রাথমিক আলোচনার উপর। যত স্টুডেন্ট গণিতে ভালো করতে চাও, প্রত্যেকটা অধ্যায়ের সর্বপ্রথম তত্ত্বীয় আলোচনার উপর জোর দিবে। বিশেষ করে ওই অধ্যায়ের উদাহরণ অংশে কি কি আলোচনা করা হয়েছে, ওই আলোচনাগুলো ভালো করে বুঝে শুনে এগিয়ে তারপর আমরা ওই অনুশীলনী সমস্যা সমাধানের মধ্যে যাব। এখন আমরা প্রথমে পরিমাপের কথা বলতে গেলে পরিমাপ শব্দটাকে আগে সংজ্ঞায়িত করো। পরিমাপ শব্দটি কিন্তু বন্ধুরা বিজ্ঞানের সাথেও আবার কানেক্টেড। তোমরা বিজ্ঞানে পরিমাপ একটা অধ্যায় পড়েছ, ষষ্ঠ শ্রেণীতেও ছিল এটি। আর এখন গণিতের পরিমাপ, তো যাই হোক, শব্দটা যেহেতু পরিমাপ, তাহলে ওই বিজ্ঞানের ভাষায় আমরা এটার সংজ্ঞাটা দিতে পারি। যা বলছি একটু খাতায় লিখে নাও। খাতায় প্রথমে লিখে নাও, পরিমাপ কি? উত্তর লিখো। সংক্ষেপে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। পরিমাপ করতে গেলে কোন জিনিসটা সবচেয়ে বেশি জরুরি? উত্তর হচ্ছে, পরিমাপের জন্য একক জানা বাধ্যতামূলক। পরিমাপ করতে হলে তোমাকে একক জানতেই হবে। একক ছাড়া তুমি কোনো কিছুই পরিমাপ করতে পারবা না। এখন এককটা কি তাহলে? একক হলো, বন্ধুরা প্রশ্ন লেখো, একক কি? উত্তর লেখো। উত্তর হলো, কোনো কিছুর পরিমাণ জানার জন্য পূর্ব থেকে জ্ঞাত কোনো একটি আদর্শ পরিমাণকে ওই পরিমাপের একক বলে। যেমন ধরো, উদাহরণ দেই, আমি একটা টেবিল দৈর্ঘ্য মাপবো, তো সেটা একক সাধারণত আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে একক, এটাকে বলা হয় মিটার। তো এটা কত মিটার হবে, একটা মিটার দণ্ড দিয়ে আমি মাপবো। এখন এই মিটার দণ্ডটি আগে থেকে নির্দিষ্ট করা, যে এতটুকু দূরত্ব হলে তার নাম হবে 1 মিটার, যেটা আমরা ষষ্ঠ শ্রেণীর বইয়ে পড়েছিলাম। অর্থাৎ ওই মিটার দণ্ড দিয়ে তুমি মাপলে তখন এটা কয় মিটার হয়েছে সেটা সিদ্ধান্তে আসতে পারবা। তো মিটার দণ্ড সম্পর্কে তোমরা বইয়ে জেনেছ যে ফ্রান্সের মিউজিয়ামে, প্যারিসের মিউজিয়ামে সেটা সংরক্ষিত আছে, প্লাটিনাম রডের দ্বারা তৈরি একটা টুকরা। সবাই মিলে বসে ওই সিদ্ধান্তটা নিয়েছিল যে এতটুকু দৈর্ঘ্যকে 1 মিটার ধরা হবে। এই জন্য আমরা বলবো পরিমাপের জরুরি বিষয় হচ্ছে একক। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছ একক কি। তাহলে এককের কথাটার যদি আসি, একক বিভিন্ন রকমের আছে। যেমন ধরো, আমাদের আগে আমরা যখন এই দেশীয় পদ্ধতিতে কোনো কিছু মাপতাম, ওখানেও একটা পরিমাপ ছিল। যেমন এই যে বিঘত, এই যে বিঘত দিয়ে 1 বিঘত, 2 বিঘত, 3 বিঘত, বিঘত মেপে মেপে দৈর্ঘ্য মাপত। আবার 1 হাত, 2 হাত, 3 হাত, হাত হাত মেপে মেপে পরিমাপ করত। পায়ের পাতা দিয়ে মেপে মেপে পরিমাপ করত। এইভাবে আমাদের দেশীয় অনেক পরিমাপ ছিল। কিন্তু কালক্রমে আমরা যেহেতু শিক্ষিত হচ্ছি, আধুনিক হচ্ছি, পরিমাপের ধ্যান ধারণা আমরা উন্নতগুলো গ্রহণ করেছি। আমাদের দেশীয় পরিমাপ এখন আমাদের বইয়ে, পাঠ্য বইয়ে কোথাও এগুলো স্বীকৃত না। পরিমাপের আন্তর্জাতিক যে এককগুলো, সেই যেটাকে বলি এসআই, মানে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, এমকেএস পদ্ধতি, তোমরা যে ক্লাস 6-এ পড়েছো, এটা এমকেএস, সিজিএস, এফপিএস পরিমাপের 3টি পদ্ধতি। সেখানে এমকেএস পদ্ধতি হচ্ছে এসআই পদ্ধতি, সিস্টেম অফ ইন্টারন্যাশনাল। ওখানে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তো সেই পরিমাপটাকে আমরা আজকে বলবো। বিশেষ করে 3টে একক আমরা এখানে পরিমাপ সম্পর্কে বলবো। একটি হচ্ছে মেট্রিক পদ্ধতি, একটি হচ্ছে ব্রিটিশ পদ্ধতি, আর একটি হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি। এগুলোর মধ্যকার আবার সম্পর্ক আছে, সম্পর্কের আবার সূত্র আছে, সেগুলো আবার অবজেক্টিভে আসে। যে বইটা পরিমাপ অধ্যায়ে তুমি দেখবে উদাহরণে 2-3 পৃষ্ঠা ব্যাপী শুধু সম্পর্কগুলো বলে বলে গেছে। অর্থাৎ ব্রিটিশের সাথে মেট্রিকের, আবার ব্রিটিশের সাথে দেশীয় পদ্ধতির, এরকম মেট্রিকের সাথে দেশীয় পদ্ধতির, এভাবে সম্পর্কগুলো বলে গেছে। অনেকগুলো সম্পর্ক আমরা হয়তোবা আজকে পারলে লিখিয়ে দেব। সবাই পরিমাপের এককগুলোর সম্পর্কে ভালো করে স্টাডি করতে হবে। সোজা কথা হলো এটা, পরিমাপের একক অনেক অনেক বিশাল ব্যাপার। একক সম্পর্কে ভালো ধারণা যার আছে, আমি যখন সৃজনশীল করাতে যাব, কিংবা প্রথমে আমি যখন অনুশীলনীর অঙ্ক করাতে যাব,
তার ক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে। কিন্তু যে স্টুডেন্ট পরিমাপের একক সম্পর্কে কোনো খবর রাখে না, অর্থাৎ যেমন উদাহরণ দিয়ে বলি, দৈর্ঘ্যের একক কোন সময় কি হবে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলা তো সব একমাত্রিক, এগুলার কোনটার একক কি হবে, কোন পদ্ধতিতে কি হবে, ক্ষেত্রফলের একক কোন পদ্ধতিতে কি হবে, আয়তনের একক কোন পদ্ধতিতে কি হবে, পরিসীমার একক কি হবে, এইগুলো যারা একক সম্পর্কে বইয়ের কোনো ধারে নাই, শুধুমাত্র স্যারে অঙ্ক করাই দিব ওইদিকে তাকিয়ে আছে, ওই স্টুডেন্ট জীবনেও ভালো ছাত্র হতে পারবে না। এই জন্য বলছি প্লিজ আগে তত্ত্বীয় আলোচনার প্রতি খেয়াল করবা। তুমি যদি পরিমাপের একক সম্পর্কে, আমি ধরে নিচ্ছি তুমি স্টাডি করে ভালো একটা ধারণা তৈরি করবা, করার পরে তুমি এইগুলাকে কিভাবে কোথায় প্রয়োগ করবা, বিশেষ করে তোমাকে আগে জানতে হবে বিভিন্ন আয়তাকার, যেহেতু এই অধ্যায়টা মূলত এটা বিজ্ঞানের পরিমাপ না, এটা হচ্ছে গণিতের পরিমাপ। এখানে বিভিন্ন বস্তুর যে আকৃতি, এই আকৃতির উপর ভিত্তি করে সেই বস্তুর ক্ষেত্রফলের সূত্র কি, আয়তনের সূত্র কি, পরিসীমার সূত্র কি, এই জিনিসগুলো তোমাকে মাথায় নিতে হবে, তারপর তুমি অঙ্কে হাত দিলে অঙ্ক বুঝবা। মেট্রিক পদ্ধতির কথাটাই বলি, কারণ মেট্রিক পদ্ধতি হচ্ছে সমধিক পরিচিত। এখন মেট্রিক পদ্ধতিতে বন্ধুরা পরিমাপের একটা একক হচ্ছে দৈর্ঘ্যের একক মিটার। এই মিটারের আগে তিনটা উপসর্গওয়ালা তিনটা পরিমাপ আছে, মিটারের পরেও উপসর্গওয়ালা আরো তিনটা একক আছে, এই মোট 7টি একক। এখানে দেখবে পাঠ্য বইয়ে তুমি খুললে দেখবে লেখা আছে এগুলো সব। গ্রিক ভাষা থেকে কিছু উপসর্গ এসেছে, আবার ল্যাটিন ভাষা থেকেও কিছু উপসর্গ এসেছে। গ্রিক ভাষা থেকে যে উপসর্গগুলো এসেছে সেইগুলো আগের অংশে আছে, এগুলা 10 গুণোত্তর উপসর্গ। আর এরপরে দশমিক মাংশে মানে দশমিক ভগ্নাংশের উপসর্গ, এগুলো হচ্ছে পরবর্তী তিনটি, এগুলো হচ্ছে ল্যাটিন ভাষা থেকে এসেছে। তাহলে আমরা মনে রাখবো কি, গ্রিক ভাষা থেকে এসেছে আগেরগুলো, মিটারের আগেরগুলো মানে মিটারের চেয়ে বড়গুলো, আর মিটারের চেয়ে ছোটগুলো পরেরগুলো ল্যাটিন ভাষা থেকে উপসর্গ আকারে এসেছে। এখন বলতে পারো স্যার উপসর্গগুলো কি কি? এটা কিন্তু বাংলা ভাষার উপসর্গ না। ওই যে বাংলাতে তুমি পড়েছ প্র, পরা, অপ, সম, নি, অভি, অতি, উৎ, সু, বিহা, ওই যে বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ, ওই উপসর্গ না। এটা জাস্ট শব্দের আগে ব্যবহৃত হয়েছে বিদায় এটাকে মডিফাই করেছে, এই জন্য আমরা উপসর্গ নামে ডাকছি। তুমি পাঠ্য বই খুলে দেখবে সেখানেও উপসর্গ নামেই ডাকা আছে, এই জন্য আমি উপসর্গ নামে আখ্যায়িত করছি। আসলে কোনো উপসর্গ না, ব্যাকরণের উপসর্গ না, এটা গণিতের জন্য বলছি। যেমন ধরো কিলো, কিলো একটা উপসর্গ, এটার সাথে মিটার লাগিয়ে দাও, কিলোমিটার, তাহলে কিলোমিটার একটা একক হয়ে যাবে। এমনিতে তো মূল একক মিটার, কিন্তু ওই যে কিলো লাগিয়েছ, কিলোমিটার, এটা একটা উপসর্গ, এটা একটা একক, বড় একক। আবার হেক্টো, মিটারের আগে হেক্টো লাগাও, তাহলে এটা একটা একক হয়ে যাবে, হেক্টোমিটার। একইভাবে তুমি এর আগে হেক্টর পরে ডেকা লাগাও, তাহলে হয়ে যাবে ডেকামিটার। আর মাঝখানে মিটার আছে, এরপরের অংশে আসো, এগুলা কিন্তু গুণোত্তর, এই তিনটা। অর্থাৎ 1 কিলো যেটা, 1000 মিটার হচ্ছে 1 কিলোমিটার। আর হেক্টোমিটার যেটা 1 মিটারের 100 গুণ, মানে 100 মিটারে হচ্ছে 1 হেক্টোমিটার। আর ডেকা যেটা মিটারের 10 গুণ, 10 মিটার সমান 1 ডেকামিটার। এইভাবে এগুলো গুণোত্তর পদ্ধতিতে 10 গুণোত্তর ভিত্তিক যাচ্ছে। এরপরে আসো ডেসি। ডেসি হচ্ছে 10 ভাগের 1 মিটারে হচ্ছে 1 ডেসিমিটার, 100 ভাগের 1 মিটার সমান হচ্ছে 1 সেন্টিমিটার। আর মিলি যে উপসর্গটা আছে এটি হচ্ছে 1000 ভাগের 1 মিটার সমান 1 মিলিমিটার। আচ্ছা, তাহলে এই জিনিসগুলো মনে রাখার জন্য তোমরা নিশ্চয়ই ক্লাস 5-এ 4-এ একটা সূত্র প্রাইমারি স্কুলে স্যারেরা খুব মজা করে শিখায়, আমিও জানি, আমিও ওগুলো দেখেছি, এজন্য বলছি। দেখো যারা পড়ে এসেছো নিশ্চয়ই মনে থাকবে, কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। খেয়াল করো, কিলাইয়া হেকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। এরকম ভাবে একটা সূত্র শিখিয়ে কিলাইয়া থেকে কিলো, হেকাইয়া থেকে হেক্টো, ডাকাতের থেকে ডেকা, মারিলের থেকে মিটার, দেশের থেকে ডেসি, শান্তির থেকে সেন্টি, মিলিবের থেকে মিলি, এইভাবে মোট
এই সুন্দর করে ক্রমবাচক হিসাবে এই উপসর্গগুলোর মানে এই এককগুলোর ধারাবাহিকভাবে স্থাপন করা হয়। এখান থেকে সমস্ত সম্পর্ক নির্ণয় করে ফেলা যায়। এই গেল বন্ধুরা শুধুমাত্র মেট্রিক পদ্ধতির এককগুলো নিয়ে কথা বললাম। এখন তুমি ব্রিটিশ পদ্ধতির যে একক, এই এককের সাথে মেট্রিক পদ্ধতির এককের একটা সম্পর্ক আছে। বিভিন্ন সময়ে এই সম্পর্কগুলো পরীক্ষায় এসেছে, জেএসসি পরীক্ষায় এসেছে। আমি এখন যদি ওই জিনিসগুলো পড়াই, এককগুলো আলোচনা করি, তাহলে সময়টা একটু বেশি চলে যাবে। যেহেতু বইয়ে আছে, বন্ধুরা খেয়াল করো, যেহেতু এই বইটাতে আছে, আমি আর ওই সম্পর্কগুলো এখানে বললাম না। এখানে তোমাকে আমি হোমওয়ার্ক দিয়ে দেব, তোমরা লিখে আমাকে হোমওয়ার্ক হিসাবে সাবমিট করবে। তাহলে আমি এটার লাইভ ক্লাসে এখন ওই সম্পর্কগুলো তুলে ধরছি না, আমি পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাই। দেখো, পরিমাপ অধ্যায়ে ওই যে বললাম বিভিন্ন আকৃতিগত যে বৈশিষ্ট্য বস্তুর, ওই আকৃতিগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তার সম্পর্কে তিনটা জিনিস অন্তত তোমার জানা থাকতে হবে। কি কি তিনটা জিনিস? একটা হচ্ছে ওই বস্তুর পরিসীমার সূত্র কি, ওই আকৃতির বস্তুর ক্ষেত্রফলের সূত্র কি, ওই আকৃতির বস্তুর আয়তনের সূত্র কি। অন্তত এই তিনটা জিনিস যদি তোমার জানা থাকে সূত্রটা, তাহলে আমি যখন কোনো অঙ্কে যাব তখন তোমার কাছে আর কঠিন মনে হবে না। আসো, প্রথমে কয় আকৃতির জিনিস সম্পর্কে আমরা আলোচনা করব সেটা একবার বলি। যেমন বন্ধুরা, ত্রিভুজ, খেয়াল করো, আমি একটু বোর্ডে দেখাই। মনে করো এই যে একটা এটা কি, এটা একটা ত্রিভুজ, ত্রিভুজ আকৃতির জিনিস। আবার মনে করো এটা কি, এটা একটা বর্গ আকৃতির জিনিস। আবার মনে করো এটা কি, এটা একটা আয়ত আকৃতির জিনিস। বা যদি কথা আরো দেখান, বা এই যে মনে করো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে ট্রাপিজিয়াম আকৃতির জিনিস। এরকম ভাবে আমরা বিভিন্ন আকৃতিগুলো বলতে পারি। বা ধরো এই একটা সামান্তরিক দেখে, এই যে এটা কি, এটা একটা সামান্তরিক, এটা একটা সামান্তরিক। তাহলে লক্ষ্য করো, একটা ত্রিভুজ, একটা বর্গ, একটা আয়ত, একটা ট্রাপিজিয়াম, একটা সামান্তরিক, বিভিন্ন স্টাইলের আকৃতির বস্তু আমাদের চোখের সামনে রয়েছে। এখন এই আকৃতিগুলোর উপর নির্ভর করে কিন্তু সূত্র আলাদা হয়ে যায়। ক্ষেত্রফলের সূত্র আলাদা, পরিসীমার সূত্র আলাদা, আয়তনের সূত্র আলাদা, অনেক সময় এরকম হয়ে যায়। প্রথমত ত্রিভুজ আকৃতির কথা বলি। ত্রিভুজ আকৃতির কোন বস্তুর, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রে বলি আমরা, ত্রিভুজ, বর্গ, আয়ত এইভাবে নাম ধরে বলি। আর বস্তুগত ব্যাপারটাও ডাইরেক্ট অঙ্কের মধ্যে তখন দেখতে পাবা। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমার কি জানা আছে? আমার বিশ্বাস এই ক্লাসে সবাই এটা জানো, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা সবাই জানো। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটি আমরা প্রযোজ্য, পিথাগোরাসের ক্ষেত্রে আমরা দেখাইছি। আচ্ছা, এখন আসো, ত্রিভুজ ক্ষেত্রে পরিসীমার সূত্রটা কি? এগুলো কিন্তু বন্ধুরা খাতায় লিখবা, প্রত্যেকটা স্টুডেন্ট খাতায় লিখবা এগুলো। যদিও তোমার জানা আছে, তবুও তুমি খাতায় সুন্দর করে নোট করে রাখো। এটা হচ্ছে এই অধ্যায়ের প্রাক প্রস্তুতিমূলক ক্লাস আজকেরটা। সৃজনশীলে যাওয়ার জন্য এগুলা প্রাথমিক ক্লাস। তাহলে ত্রিভুজের পরিসীমার সূত্র কি? ত্রিভুজের পরিসীমার সূত্র হলো তিন বাহুর যোগফল। ত্রিভুজের তিনটা বাহু থাকে, তিনটা বাহু যোগ করবা, বাস হয়ে যাবে। মানে একটা বাহু এ, একটা বাহু বি, একটা বাহু সি যদি হয়, তাহলে হবে এ প্লাস বি প্লাস সি। এইভাবে আকৃতিটা, কোনো বস্তুর আকৃতি বর্গ। তা এখন বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গের ক্ষেত্রফলের সূত্র সবাই জানো, বাহু হলো স্কয়ার। এককটা কি? এককটা হচ্ছে বর্গ একক। মনে রাখবা, যে কোনো ক্ষেত্রফলের একক সব সময় বর্গ একক। যে কোনো আয়তনের একক সব সময় ঘন একক। অর্থাৎ তিনটা মাত্রা যদি গুণ হয় তখন সেখানে আয়তন বোঝায়, তখন সেটা ঘন হয়ে যায়। কিউব ইংরেজিতে বলে। ঘন একক, আয়তনের একক ঘন একক, কেউ বলতে পারবা না এসব কথা। ক্ষেত্রফলের একক বর্গ একক, কারণ এখানে দুইটা মাত্রা গুণ হয়, এজন্য বর্গ হয়। আচ্ছা, দৈর্ঘ্যের একক, প্রস্থের একক, শুধু উচ্চতার একক, এগুলো একক ভাবে, শুধু কোনো বর্গও না, ঘনও না। এটা শুধুমাত্র মিটার হলে মিটার, ফুট হলে ফুট, ইঞ্চি হলে ইঞ্চি, যেটা থাকবে ওইটাই। বর্গাকৃতি বস্তুর অর্থাৎ বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে চার বাহুর যোগফল। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বন্ধুরা দৈর্ঘ্য গুণ প্রস্থ, সবাই জানো এটা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। একটু লিখে নিও, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তারপরে আসো সামান্তরিক।
সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। আবার এখানে পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, বন্ধুরা খেয়াল করো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। ট্রাপিজিয়ামের উপর সাধারণত সৃজনশীল আমি তেমন একটা দেখি না, তারপর আমি যেহেতু এটাও একটা আকৃতি বলে রাখলাম। এখন আসো, সচরাচর যেগুলো আমাদের মেইন ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আয়ত, বর্গ, ত্রিভুজ, এই জাস্ট এগুলোর উপরে হবে। এই অধ্যায়ের মধ্যে দেখবে ক্ষেত্রফল বিষয়ক সমস্যার সমাধান আছে, আয়তন বিষয়ক সমস্যার সমাধান আছে, পরিসীমা বিষয়ক সমস্যার সমাধান আছে, আর সবচেয়ে বড় সৃজনশীলের মধ্যে এসে দেখবে ক্ষেত্রফল এবং আয়তনের মধ্যকার একটা সম্পর্ক বিষয়ক সমস্যা আছে। তো সেগুলো তো অনেক পরের আলোচনা, আরো 2-3 ক্লাস পরে যাইয়া ধাপে ধাপে যাব। পরবর্তীতে আয়তন এবং ওজনের মধ্যকার সম্পর্কের সূত্রগুলোও আলোচনা করব। প্রাসঙ্গিক অঙ্ক আসলে তখন আমরা আয়তনের বিভিন্ন একক এবং ওজনের এককগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।